বন্ধুরা, আজ সোয়েতলানা আলেক্সেভিচ আমার একজন খুব প্রিয় লেখক, নন ফিকশন রাইটার। সোয়েতলানা একজন বেলারুশিয়ান সাংবাদিক, 2015-তে নোবেল পান। তার প্রতিটি লেখা যন্ত্রণা আর মানবিক আবেগের বিজয়গাথা। 1948 সালে তার জন্ম হয়। স্কুলে পড়ার সময় থেকেই লোকাল সংবাদপত্রে লেখা তার অভ্যেস ছিল। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘুরে ঘুরে বর্ণনা সংগ্রহ করাই ছিল তার নেশা। এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে এবং সাংবাদিকতার সঙ্গে জড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাশিয়ার বেশ কিছু ঘটনার গুরুত্বপূর্ণ ন্যারেটিভ, যাকে বলে ওরাল হিস্ট্রি, এটা তিনি তুলে এনেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার অবস্থান, আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে রাশিয়ার পরিস্থিতি, সোভিয়েত ইউনিয়নের পতন, চার্নোবিল আণবিক কেন্দ্রের দুর্ঘটনা, এইসব বিষয়ের যে আবেগগত ইতিহাস, প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীদের সঙ্গে ঘুরে ঘুরে তাদের ইন্টারভিউ করে তাদের সাক্ষাৎকার নিয়ে তিনি যে ন্যারেটিভ তুলে এনেছিলেন, সেগুলো এখন আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দলিল। তার লেখা আসলেই রাশিয়ার আবেগের ইতিহাস, অর্থাৎ তার গ্রন্থগুলি ঠিক যাকে বলে সাংবাদিকতা নয়, বরং ডকুমেন্টারি সাহিত্য বলা যেতে পারে। এবং এই গ্রন্থগুলি তিনি লিখেছেন সবই রাশিয়ান ভাষায়। তার প্রধান বই ছটি প্রধান বই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার অবস্থান নিয়ে দুটি। তার প্রথম বইটাই হচ্ছে ওয়ার্স ওম্যানলি ফেস, 1985-তে বেরিয়েছে, এটাই তার প্রথম বই। আর দ্য লাস্ট উইটনেসেস, দ্য বুক অব আনচাইল্ডলাইক স্টোরিজ, এই দুটো বই অনন্য। প্রথম বইটাই দ্য ওম্যানলি ফেস, ওয়ার্স ওম্যানলি ফেস, এই বইতে তিনি দেখিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার মেয়েদের পরিস্থিতি, অর্থাৎ নাৎসিরা যখন বা জার্মানি যখন রাশিয়া আক্রমণ করলো, তখন নাৎসি বা জার্মানিদের প্রতিরোধের জন্য মেয়েরা কিভাবে লড়েছিল, যুদ্ধক্ষেত্রে, রান্নাঘর থেকে, ঘর থেকে, বিভিন্ন ক্ষেত্র থেকে। তার একটা দলিল বলা যেতে পারে এই বইটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার মেয়েদের ভূমিকা, ওয়ার্স ওম্যানলি ফেস। আর পরের বইটা আরও সাংঘাতিক, দ্য লাস্ট উইটনেসেস, দ্য বুক অফ আনচাইল্ডলাইক স্টোরিজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়াকে, মানে রাশিয়ার যে বাচ্চারা ছিল যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে দেখেছে, যারা হারিয়েছে অনেক কিছু, অর্থাৎ রাশিয়ান শিশুদের চোখ দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে উনি দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন এবং তাদের অভিজ্ঞতাগুলো লিপিবদ্ধ করেছেন এই দ্য লাস্ট উইটনেসেস, অর্থাৎ যুদ্ধের শেষ সাক্ষী এই শিশুরা। এটা অভাবনীয়, এই কাজটা তিনি করেছেন। এরপর 10 বছর ব্যাপী আফগান যুদ্ধ নিয়ে জিঙ্কি বয়েস, 1979 থেকে 89 পর্যন্ত, তখন সোভিয়েত ইউনিয়ন ছিল। সোভিয়েত ইউনিয়নের একটা মোহ ছিল যে আফগানিস্তানে তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে, কিন্তু আফগানিস্তান তাদেরকে প্রতিরোধ করে বিভিন্নভাবে। এবং সেই টানাপোড়েন যা যুদ্ধে পরিণত হয়েছিল, সেই যুদ্ধের অভিজ্ঞতায় আছে দ্য জিঙ্কি বয়েস এই বইটাতে। বইটার নাম জিঙ্কি বয়েস, এটাও একটা ইউনিক ব্যাপার। যে ছেলেরা মানে রাশিয়ার 18 থেকে 20 বছরের প্রচুর ছেলে মেয়েদের বাধ্য করা হয়েছিল সেই যুদ্ধে যেতে। তারা মরে গেলে তাদেরকে জিঙ্ক মানে অ্যালুমিনিয়াম বর্ডার দেওয়া কফিনগুলোতে পুড়ে পাঠিয়ে দেওয়া হতো দেশে, এবং লাইন দিয়ে তাদেরকে সমাধিস্থ করা হতো। ওই জিঙ্ক বা অ্যালুমিনিয়াম কফিনে পোড়া হতো বলে ওই সমস্ত ছেলেদের একটা ডাকনামই হয়ে গিয়েছিল জিঙ্কি বয়েস, অর্থাৎ মরে গেলে ওই জিঙ্কের কফিনে করে ফিরবে। প্যাথেটিক, সাংঘাতিক ব্যাপার।
তা জিঙ্কি বয়েস এই শিরোনামটা সেই সমস্ত হতভাগ্য রাষ্ট্রের হাতে তাড়িত নিয়তি তাড়িত ছেলে মেয়েদের লক্ষ্য করে তিনি রেখেছেন। রাষ্ট্রই সেখানে নিয়তি, কাজেই রাষ্ট্রতাড়িত ছেলে মেয়েদের লক্ষ্য করেই যারা যুদ্ধে যেতে বাধ্য হতো এবং বলা যেতে পারে যে মরে যেতেও বাধ্য হতো এক প্রকার। যুদ্ধ তো এক ধরনের প্রসেস অফ ডিহিউম্যানাইজেশন, মানুষকে মেরে ফেলার একটা পদ্ধতি। তো সেই সব বিষয় নিয়ে জিঙ্কি বয়েস। এবার সোভিয়েত ইউনিয়নের পতন নিয়ে তিনি দুটি গ্রন্থ লিখেছেন, একটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড টাইম আর দ্বিতীয়টা হচ্ছে এনচ্যান্টেড উইথ ডেথ। সেকেন্ড হ্যান্ড টাইম কিভাবে একটা আদর্শ যা অনিবার্য ছিল কয়েক বছর ধরে, কয়েক দশক ব্যাপী, হঠাৎ একদিনে বা দুদিনে পুরোটাই ভেঙে যেতে পারে। মানুষ কীরকম একটা অদ্ভুত শূন্যতার মুখোমুখি হয়ে যেতে পারে। আর এনচ্যান্টেড উইথ ডেথ আসলে বিষয়টা হচ্ছে কি, যন্ত্রণা কোনো যন্ত্রণাই নয় যদি কোনো আদর্শবাদ তাকে বৈধতা দেয়, কিন্তু সেই আদর্শবাদ ভেঙে গেলে মানুষ আত্মহত্যার কাছে পর্যন্ত সম্মোহিত হয়ে পড়তে পারে। সেকেন্ড হ্যান্ড টাইম হচ্ছে শুধুমাত্র মানুষের হতাশা নিয়ে, বিভিন্ন ক্ষেত্রে মানুষদের, সে শ্রমজীবী হোক, ডাক্তার হোক, অধ্যাপক হোক, চাকরিজীবী হোক, চাষি হোক, তাদের সাক্ষাৎকার নিয়ে তিনি লিখেছিলেন সেকেন্ড হ্যান্ড টাইম। আর এনচ্যান্টেড উইথ ডেথ মানে এই অভিজ্ঞতা ধকল সামলাতে না পেরে যে সমস্ত মানুষ আত্মহত্যার চেষ্টা করেছিল, সেই আত্মহত্যাকামী মানুষদের গল্প নিয়ে একটা ন্যারেটিভ করেছিলেন, সেটা হচ্ছে এনচ্যান্টেড উইথ ডেথ। লেখার ধরনগুলিই খুব অনন্য। তিনি ওয়ার্স ওম্যানলি ফেস লিখছেন মেয়েদের ইন্টারভিউ নিয়ে, যে মেয়েরা যুদ্ধে যোগ দিয়েছিল। লাস্ট উইটনেস লিখছেন শিশুদের অভিজ্ঞতা নিয়ে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছিল। জিঙ্কি বয়েস তিনি লিখছেন সেই সমস্ত ছেলেরা যারা যুদ্ধে যেতে, আফগানিস্তানে যুদ্ধে যেতে বাধ্য হয়েছিল, তাদের এবং তাদের আত্মীয় স্বজনের ইন্টারভিউ নিয়ে। সেকেন্ড হ্যান্ড টাইম লিখছেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর, পার্টি শাসন উঠে যাওয়ার পর হঠাৎ করে কমিউনিজমে যারা বিশ্বাস করতো ঈশ্বরের বদলে, তারা হঠাৎ করে ঈশ্বরহীন হয়ে গেল, কমিউনিজমহীন হয়ে গিয়ে তাদের কী অভিজ্ঞতা হলো, তাদের হতাশা। এনচ্যান্টেড উইথ ডেথে তিনি লিখছেন এই অভিজ্ঞতার ধাক্কা সামলাতে না পেরে যারা আত্মহত্যাকামী হয়েছিলেন, আত্মহত্যার প্রয়াস করেছিলেন, তাদের ন্যারেটিভ নিয়ে, আর তাদের কি প্রতিক্রিয়া হলো। আর শেষ বইটা তাহলে কটা বই হয়ে গেল? তাহলে 6টা বইয়ের মধ্যে আমি বললাম ওয়ার্স ওম্যানলি ফেস, দ্য লাস্ট উইটনেসেস, জিঙ্কি বয়েস, সেকেন্ড হ্যান্ড টাইম, এনচ্যান্টেড উইথ ডেথ, আর একটা বাকি চার্নোবিল। চার্নোবিল হচ্ছে চার্নোবিল আণবিক কেন্দ্রের দুর্ঘটনা নিয়ে একটি গ্রন্থ। চার্নোবিলের সবই প্রত্যক্ষদর্শী, এবং যারা বা প্রত্যক্ষদর্শী মানে যারা ভুক্তভোগ, তাদের ইন্টারভিউ আছে। সেই সমস্ত মানুষদের স্মৃতি থেকে তুলে আনা বিবরণ। স্মৃতি কোনোদিনই ঠিক ইতিহাস নয়, বরং সাহিত্যই হয়ে ওঠে। অবশ্য এক্ষেত্রে একটা কথা বলতেই হবে, স্ভেতলানা আলেক্সেভিচ নিজে কখনো ঘৃণা ও প্রতিশোধ স্পৃহার দ্বারা সম্মোহিত হতে চাননি। কীভাবে ও কেন এইসব ঘটনা ঘটেছিল তিনি সেদিকেও খুব একটা ব্যাখ্যা করার দিকে যাননি, বরং তিনি এটা দেখাতে চেয়েছেন যে এইসব ঘটনা ঘটে যাওয়ার পর রাশিয়ার বিভিন্ন মানুষদের এসবের প্রতি কী প্রতিক্রিয়া হয়েছিল, তারা কিভাবে মেনেছিল, তারা কিভাবে মানতে পারেনি, তারা কিভাবে সম্মোহিত হয়েছে, অথবা তারা কিভাবে আত্মহত্যার কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। এই গ্রন্থগুলো তারই দলিল। বলা যেতে পারে তার গ্রন্থগুলো রাশিয়ার শেয়ার্ড বায়োগ্রাফি। স্ভেতলানা আসলেই বিভিন্ন রকম যুদ্ধবিধ্বস্ত রাশিয়ার সন্তান। ব্যাকগ্রাউন্ড হিসেবে দু একটা কথা বলা যেতে পারে, প্রেক্ষাপট, স্ভেতলানার লেখার আগে এবং পরে প্রেক্ষাপট কীরকম ছিল রাজনৈতিক। 1953 সালে স্ট্যালিন মারা যান, তারপরে কুস্তেব আসেন, তিনিই প্রথম স্টালিনের সমালোচনা করেন, সেই শুরু। এরপর তো বিপ্লব, গর্বাচেভ 1985 থেকে 1991 পর্যন্ত তার যে শাসনকাল, সেই সময়টা একটা বিপ্লব ঘটিয়ে দেয়। কীরকম? সেই সময় আসে পেরেস্ট্রোইকা, অর্থাৎ আপনার শিল্প সংশোধন, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন,
গ্লোবালাইজেশন শুরু হয় পেরেস্ট্রোইকার সময়। আর আসে গ্লাসনস্ট অর্থাৎ বাক স্বাধীনতা, যেগুলো ছিল না। এই গ্লাসনস্ট আসার পরই মানে রাশিয়ার যে বৈশিষ্ট্য, মানে পুরো সমাজটা পলিফনিক হয়ে ওঠে, যার ফলে আর এককেন্দ্রিকতার বা অথরিটেরিয়ান শাসনের অবলুপ্তি অনায়াসই ঘটে বিভিন্নভাবে। আর গর্বাচেভের সময়ই চার্নোবিলের আণবিক দুর্ঘটনা ঘটে। এরপরে বরিস ইয়েলসিন, পার্টি শাসনের অবলুপ্তি শেষ হয়ে যায়, পার্টি শাসনের অবলুপ্তি ঘটে, সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়। কমিউনিজম মানুষকে বদলে ফেলার কথা বলেছিল। 70 বছরের বেশি সময় ধরে সমাজতান্ত্রিকতার এই পরীক্ষাগার নতুন মানুষই তৈরি করে ফেলেছিল, যারা হোমোস্যাপিয়েন্স ছিল না। মানে লেখিকার মতে তারা ছিল হোমো সোভিয়েটিকাস, আর ট্র্যাজিক ফিগার। সোভিয়েত ইউনিয়নে এরা একসঙ্গে ছিল, এরা এখন বিভিন্ন দেশে বিভক্ত হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই গ্রেট আইডিয়া এবং আদর্শবাদের জন্য উন্মাদনা কমে যায়। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা ঘটে সেটা একটা ছিল কালমিনেশন অফ দ্য সার্চ ফর দ্য গ্রেট আইডিয়াস। এখন মহান ধারণার পিছনে ছুটে মহান ধারণা প্রতিষ্ঠিত করতেছে, মহান ধারণা উদ্ভাবন করতেছে মানুষরা। যেটা ঘটিয়ে ফেলেছিল সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার অভিজ্ঞতা যখন ঘটে যায় তখন মানুষের সেই উন্মাদনাটা কমে আসে, যে মহান ধারণা, মহৎ ধারণা আসলে বৃহৎ ধ্বংসই ঘটাতে পারে, আর কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এই গ্রেট আইডিয়া এবং আদর্শবাদের জন্য, বিভিন্ন রকম আদর্শবাদ, রাজনৈতিক আদর্শবাদ, ধর্মীয় আদর্শবাদ, এগুলোর জন্য মানুষের উন্মাদনা কমে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা নতুন প্রবণতা চলে আসে বা ফিরে আসে, নতুন প্রবণতা ফিরে আসে। আসলে কোনো কিছু তো ঠিক ক্রিয়েটেড হয় না, সবই থাকে আগে আর পরে, উত্থান পতনের মতো, ধ্বংস আর প্রলয়ের মতো, বা একটা পদক্ষেপ এগিয়ে গেল, একটা পদক্ষেপ পিছিয়ে গেল, ঢেউয়ের মতো, একটা উপরে নামলো, একটা নিচে নামলো, যেটা উপরে উঠলো সে রিপ্রকট। তা মানুষ এখন শুধু বাঁচতে চায়, স্বতঃস্ফূর্ত স্বাভাবিকভাবে বাঁচতে চায়। একটা সময় ছিল মানুষ অত্যন্ত মুক্তিকামী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন রাজনীতি খালি মুক্তির কথা ক্রমাগত বলেছে। কিন্তু এরপর মানুষ বুঝতে পারলো যে মুক্তিও একসময় বিরক্তি নিয়ে আসে। তাই মানুষের বিভিন্ন রকম যাপনের ছক বিভিন্ন আদর্শের কাছে দাসত্ব শেখায়, বিভিন্ন কারণে মরতে শেখায়, কিন্তু মুক্ত হতে শেখায় না। আমাদের সমাজে মুক্ত হওয়া কোনো সফলতা নয়। এই যে রহস্য, এই রহস্যগুলো মানুষ বুঝতে পারে, যে মুক্তি মানুষকে কতটা স্বস্তি দিতে পারে, দাসত্ব মানুষকে কতটা স্বস্তি দিতে পারে। এই বিষয়গুলো এর আগে এতটা স্পষ্ট হয়নি। এই সবই ঘটে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের যে বিধ্বস্ত অবস্থা মানুষ, তার মধ্যে মানুষ এই রহস্যগুলো পরপর বুঝতে পারলো, যে কোনো কিছুই ঠিক অনিবার্য নয়, কোনো কিছুই ঠিক চূড়ান্ত নয়, মুক্তি অথবা বদ্ধতা অথবা দাসত্ব। এই সবই কিছু না কিছুভাবে মানুষের বেঁচে থাকাকে সাহায্য করে যায়। তো সভেতলানা আলেক্সেভিচ একজন রাশিয়ান, দস্তয়েভস্কি রাশিয়া, তলস্তয় রাশিয়া, আরও অনেকেই আছে, টুরগেনিভের রাশিয়া। তো রাশিয়ানরা চিরকালই সুন্দরের চেয়ে সত্য প্রকাশে বেশি আগ্রহী। এই যে রাশিয়ানরা ক্রমাগত সুন্দরের প্রতি নয়, ঠিক তাদের কাছে সত্যই সুন্দর, অর্থাৎ সেটা যদি আমি মানতে না পারি তাহলে সেটা আমার মানবিক অক্ষমতা মাত্র। যাই হোক, এই যে রাশিয়ানরা চিরকালই সুন্দরের চেয়ে সত্য প্রকাশেই বেশি আগ্রহী, তার ব্যত্যয় হয়নি সভেতলানা আলেক্সেভিচের লেখালেখির মধ্যে। তবে এরকম সভেতলানা আলেক্সেভিচের লেখালেখির পুরো ব্যাপারটি যে খুব ইউনিক তা নয়। এরকম ডকুমেন্টারি লিটারেচারের যে ঐতিহ্য সেটা কিন্তু আগেও পৃথিবীতে ছিল। যেমন স্টার্কেল বলে একজন মানুষ, জন হার্সাই, এরা সবাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আণবিক বিস্ফোরণের উপর কিছু লেখালেখি করেছেন। সভেতলানা আলেক্সেভিচের ঠিক আগেই অ্যালেস অ্যাডামোভিচ বলে একজন, তিনি একটি গ্রন্থ লিখেছিলেন, আই অ্যাম ফ্রম দ্য ফায়ারি ভিলেজ, 1970-তে লিখেছিলেন। সেটা হয়েছে যখন জার্মানি রাশিয়া আক্রমণ করে, তখন রাশিয়ার একটার পর একটা গ্রাম জ্বলে যায়। কখনো রাশিয়া নিজে গ্রাম জ্বালিয়ে পিছিয়ে যায়, কখনো জার্মানি জ্বালিয়ে দেয়। এবং সেই যে বিভৎস অভিজ্ঞতা, সেই সমস্ত বিভৎস অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছিলেন
অ্যালেস অ্যাডামোভিচ, আই এম ফ্রম দ্য ফায়ারি ভিলেজ। তো এরকম ডকুমেন্টারি লিটারেচারের কিন্তু সোয়েতলানা আলেক্সোভিচ স্রষ্টা নন, তার আগেও ছিল, তিনি সেই পথ ধরে হেঁটেছেন এবং সার্থকভাবেই হেঁটেছেন। এরপর আমি সমস্ত বইগুলো আমি বললামই, তবে ধরে ধরে এই সবগুলো বইয়ের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে ভালো লাগাটা ঠিক সেরকম নয়, এটা সুন্দরের প্রতি ভালো লাগা না, এটা সত্যের প্রতি ভালো লাগা। রাশিয়ান লিটারেচার করছে এখন এইভাবে তো বলতেই হবে, যদিও ডকুমেন্টারি লিটারেচার। চার্নোবিলের ঘটনায় সোয়েতলানার লেখালেখি একটা চরমতম কাব্যিক উৎকর্ষতা অর্জন করেছে। এরপরে আমি একটা আউটলাইন দেব চার্নোবিলের। ভয়েসেস ফ্রম চার্নোবিল, এই যে বইটির কথা বললাম, এই বইটি 3টে ভাগে বিভক্ত। প্রথমে হয়েছে ল্যান্ড অফ দ্য ডেড, তারপরে ল্যান্ড অফ দ্য লিভিং, এবং শেষ ভাগটি হচ্ছে অ্যামেজড বাই স্যাডনেস। প্রথম ভাগ শুরু হচ্ছে লিডমিলা ইগনাটেনকো আর ভ্যাসিলি বলে এক দম্পতিকে দিয়ে। তারা ভ্যাসিলি ফায়ারম্যান, সে ওই চার্নোবিলেই কাজ করে। তো এই প্রথম অধ্যায় শুরু হয়েছে এই ভ্যাসিলির স্ত্রী অর্থাৎ ইগনাটেনকোর স্বীকারোক্তি দিয়ে। এইভাবে এই গ্রন্থটির প্রতিটি চরিত্র তারাই যারা প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই আণবিক কেন্দ্রের দুর্ঘটনায়। রিঅ্যাক্টরে একটা বিস্ফোরণ হয়, 4 নম্বর রিঅ্যাক্টরে। আকাশ আলো উজ্জ্বল হয়ে ওঠে, সে সময় বিশেষ কিছু মনে হয়নি, যেন সামান্য স্বাভাবিক। একজনের মাত্র মৃত্যু ঘটেছিল সেই বিস্ফোরণে। কিন্তু রেডিয়েশন যে কি ভয়ঙ্কর ধ্বংস ঘটাতে পারে তা বোঝাতে শুরু করলো পরের দিন সকাল থেকে। ফায়ারম্যান বলে গেছিল, ভ্যাসেলি বলে গেছিল ইগনাটেনকোকে যে আমি কয়েক ঘন্টা পরে ফিরছি, তুমি শো। তখন গভীর রাত ছিল। কিন্তু ইগনাটেনকোকে সকালবেলায় ছুটে যেতে হলো হাসপাতালে। গিয়ে দেখলো তার স্বামীর পুরো শরীর ফুলে গেছে, চোখ পর্যন্ত দেখা যাচ্ছে না। দুধ খাওয়ানো হচ্ছে সমস্ত যারা এই রেডিয়েশনের শিকার হচ্ছে প্রত্যেককেই, কিন্তু তারা ক্রমাগত বমি করছে। হাসপাতালটি পর্যন্ত একটা প্রহিবিটেড প্লেস হয়ে গেছে। তারপরে বোঝা গেল যে যে ডাক্তার নার্স ওরা ওদেরকে শুশ্রূষা দিয়েছে তারাও অ্যাফেক্টেড হয়ে গেছে। স্লো রেডিয়েশন কী ধ্বংস ঘটাতে পারে সেটা বোঝা গেল পরে। যারা গর্ভবতী ছিল তাদের প্রত্যেকের বাচ্চা বিকলাঙ্গ হলো, মানে বেবিস মিউটেটেড। কারো একটা কিডনি, কারো মানে ভ্যাজাইনাল, মানে মেয়ে বাচ্চাদের ভ্যাজাইনাল আউটিং নেই, হ্যাঁ, মানে এইরকম অবস্থা। অ্যানাস নেই, তো মলদার নেই, এরকম অবস্থা। মানে নার্ভাস সিস্টেম ডিস্ট্রয়েড হয়ে গেল অনেকে, ক্ষতিগ্রস্ত হলো। 1986 সালের 26শে এপ্রিল এরকম এই দুর্ঘটনাটা ঘটে। তখন সোভিয়েত ইউনিয়ন। প্রথমে রেডিয়েশনের ব্যাপার গোপন করা হয়েছিল, বলা হয়েছিল একটা বিষাক্ত গ্যাসের খেলা আর কিছুটা। কিন্তু সমস্ত রোগীদের ওখানে চার্নোবিলে চিকিৎসা করা যায়নি, ওদেরকে নিয়ে আসা হয়েছিল মস্কোতে। মস্কোতে আসার পরে ব্যাপারটা জানা গেল। মনোলগ ডায়ালগ দুটোই ব্যবহার করা হয়েছে। ওখানকার সমস্ত মানুষকে ফাঁকা করা হয়েছিল, মানে কিন্তু তারা বুঝতে পারছিল না যে কন্টামিনেশনটা কোথায়। হ্যাঁ, তারা আবার ফিরে এসে ওখানে বসবাস করতে শুরু করে। প্রায় 2 মিলিয়ন মানুষ ওই তেজস্ক্রিয় দূষণের মধ্যেই বসবাস করা শুরু করেছে। আসলে বিষয়টা হচ্ছে এই যে নিউক্লিয়ার ফল আউট, নিউক্লিয়ার রেডিয়েশন, কন্টামিনেশন, নিউক্লিয়ার কন্টামিনেশন, এইসবই নতুন টার্মিনোলজি, নতুন পরিভাষা হয়ে এলো। নিউক্লিয়ার ওয়েস্ট, সের আগে তো মানুষ এগুলো জানতো না। তো ভয়ঙ্কর ঘটনা, কেননা সরকার পুরো ব্যাপারটাই গোপন করতে চাইল এবং ওখানকার মাটি দূষিত হয়ে গেল, ওখানকার যারা পশু পাখি তারা দূষণের শিকার হলো, ফ্যামিলি অ্যালবাম পর্যন্ত কন্টামিনেটেড, তেজস্ক্রিয়, যুদ্ধের মেডেল তেজস্ক্রিয়, জল তেজস্ক্রিয়, গাছপালা তেজস্ক্রিয়, ফসল তেজস্ক্রিয়, দুধ তেজস্ক্রিয়।
এবার চার্নোবিলে যা কিছু উৎপাদিত হতো তা অনায়াসে কিন্তু গোটা রাশিয়ায় ছড়িয়ে গিয়েছিল। অর্থাৎ এই যে দূষণ শুধু চার্নোবিলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে গিয়েছিল। এবং এসবই হয়েছিল পার্টি এটাকে গোপন করতে চেয়েছিল বলে, খুব বেশি কড়াকড়ি করেনি যাতে ব্যাপারটা বাইরে প্রকাশ না পায়। তো সোয়েতলান আলেক্সোভিচ কিন্তু এই ব্যাপারটাকেও ধরেছেন। তিনিও ব্ল্যাক মার্কেটার্স যারা ছিল, করাপ্ট অ্যান্ড ইউজলেস ব্যুরোক্র্যাটস যারা ছিল, সায়েন্টিস্ট যারা ছিল, হেলথ অফিসিয়ালস যারা ছিল, তাদেরকেও কিন্তু এই ব্যাপারে তিনি ইন্টারভিউ করেছেন, তাদেরও মতামত তিনি বের করে এনেছেন। সবচেয়ে বড় কথা, চার্নোবিল ঘটে যাওয়ার পর উল্লেখযোগ্য যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে কমিউনিজমের উপর যে একটা বিশ্বাস মানুষের, যে সাধারণ মানুষের জন্য সর্বতোভাবে এই সরকার চেষ্টা করবে, কোনো অবস্থাতেই আপোষ করবে না, এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা ভেঙে গিয়েছিল এই নিউক্লিয়ার ডিভাস্টেশনে কিছুদিন পর। এবং এই চার্নোবিলের ঘটনাটা কমিউনিজমের উপর অনাস্থাকে এত ত্বরান্বিত করেছিল যে কিছুদিন বাদেই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে গেল এবং কারো কিছু মনে হলো না। মানে ব্যাপারটা এরকম যে এটা অনিবার্যই ছিল, এটা চলছে না, মানে চলতে পারে না এইভাবে। তো বইটা শেষও হয় একজন সৈনিকের স্ত্রীর সাক্ষাৎকার দিয়ে। পল ক্রুস্টেন, CRUCHTEN, পল ক্রুস্টেন একটা ফিল্ম তৈরি করেন এর উপরে। আমার ফিল্মটা দেখা হয়নি, যে তথ্যের খাতিরে দিলাম। ফিল্ম দেখতে আর ইচ্ছে করে না, মানে এত ভিজুয়ালের মধ্যে আটকে থাকতে আর ইচ্ছে করে না। একটা রাশিয়া জুড়ে একটা শব্দই তৈরি হয়ে গেছিলো, চার্নোবলাইট, অর্থাৎ চার্নোবিল থেকে আসা যে কোনো মানুষ, যে কোনো জিনিসকে এই নামে ডাকা হতো। অর্থাৎ যতই গোপন করার চেষ্টা করা হোক, গোপনও কথাটি রবে না গোপনে, মানে ব্যাপারটার গোপন থাকেনি। যাই হোক, এইসব নন ফিকশন কাজ সব মিলিয়ে নোবেল পুরস্কার জেতে, এটা একটা গুরুত্বপূর্ণ। এর আগে বোধহয় কোনো নন ফিকশনাল রাইটার নন ফিকশন লিখে নোবেল প্রাইজ পাননি। মানুষ জানতোই না এই চার্নোবিলের আগে যে এই রেডিয়েশনের পরিণাম কি হতে পারে। প্রায় 34,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়, 34,000 পিপল। এরকম ফিকশনের কাজ একটা হয়েছে অন্য মাত্রায়, মার্গারেট অ্যাটউড করেছেন দ্য হ্যান্ডমেডস টেল বলে, সেটা অন্য বিষয়। তো সব মিলিয়ে এই যে অজস্র মানুষকে চার্নোবিল থেকে সরিয়ে নেওয়া হলো, তারা যে আবার ফিরে এলো, এটা থেকে কিন্তু আলেক্সোভিচ একটা চূড়ান্ত সিদ্ধান্ত করেন, দারুণ সিদ্ধান্ত করেন, যে মানুষ কখনো ক্রমাগত ভয়ের মধ্যে বেঁচে থাকতে পারে না, তারা ঠিক ফিরে আসে, এমনকি মৃত্যুর কাছেও ফিরে আসতে পারে। মৃত্যুর প্রতি ভয় নিয়েও তারা সারা জীবন বাঁচে না। এটাই মানুষের একটা বিরাট শক্তি। আলেক্সোভিচ প্রতিটি বইতেই কিন্তু একটা কথা বারবার বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, ভাবছো আমি মৃত্যুর কথা বলছি? না, আমি বরং ভালোবাসার কথা বলছি, জীবনকে ভালোবাসার কথা, জীবনের সব কিছুকে ভালোবাসার কথা, সমস্ত ভয়কে অতিক্রম করার কথা, মৃত্যুকে অতিক্রম করার কথা। সব মিলিয়ে সোয়েতলান আলেক্সোভিচ এই 6টা বই না পড়লে আমার পাঠক জীবন অনেক কিছু মিস করত। আমি সেই জন্য বন্ধুদের সঙ্গে ভাগ করে নিলাম। এই বইয়ের পিডিএফগুলো ইন্টারনেটে সহজেই অ্যাভেলেবেল। চার্নোবিল, জিঙ্কি বয়েজ, দ্য সেকেন্ড হ্যান্ড টাইম খুবই অ্যাভেলেবেল। এনশিয়েন্ট উইথ ডেথ একটু খুঁজতে হবে। ওয়ার্স অফ ম্যানলি ফেয়ার্স খুবই অ্যাভেলেবেল, খুবই সহজলভ্য, বন্ধুরা পড়তে পারেন। ধন্যবাদ। এভাবেই আমি আবার পরের ভিডিওতে ফিরে আসব আমার আর এক প্রিয় লেখকের বইগুলির পঠন অভিজ্ঞতা সঙ্গে নিয়ে। ধন্যবাদ।